जीत जाएंगे हम, जीत जाएंगे हम, तू अगर संग है। जिंदगी हर कदम एक नई जंग है, जिंदगी हर कदम एक नई जंग है। जीत जाएंगे हम, जीत जाएंगे हम, तू अगर संग है। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম, এই গানটা প্রতিটা মানুষেরই জীবনে একটা না একটা সময় এইটা কার্যকরী হয়। কি জিন্দেগি হর কদম এক নেই জং হে। প্রত্যেকটা মানুষ, আমরা যারা এখানে আছি, প্রত্যেকের নিজস্ব লড়াই আছে। কারোর লড়াইগুলো সামনে চলে আসে, আর কেউ সবার অলক্ষ্যে, সবাই জানতেও পারে না, সে তার যুদ্ধ চালিয়ে যায়। কেউ জয়ী হয়, কেউ জয়ী হয় না। তো এই যে জিত যায়েঙ্গে হাম তুম আগার সঙ্গ হে, তু আগার সঙ্গ হে, তো এই গানটা কার জন্য গাইলাম অবশ্যই পরবর্তীকালে বলবো। তো প্রত্যেকটা মানে যুদ্ধ জিততে গেলে কিন্তু কিছু জিনিস প্রয়োজন হয়। কিছু জিনিস যদি থাকে তাহলে জিত সুনিশ্চিত। আমরা দেখেছি এই মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে একদল পরাস্ত হয়েছে আর একদল জিতেছে। তো সেক্ষেত্রেও যারা জিতেছে তাদের সাথে কি ছিল? তাদের সাথে ধর্ম ছিল, তাদের সাথে সত্য ছিল। তো জিত তাদেরই হবে যাদের সাথে ধর্ম থাকবে, যাদের সাথে সত্য থাকবে। তো যাই হোক, এখন চলে আসি ভিডিওর মধ্যে, যে এই ভিডিওটা কি নিয়ে হচ্ছে। এখন কারোর ভিডিও তো নতুন করে আসেনি, মানে এই যে বিষয়টা নিয়ে কথা বলছি, মানে বুঝতেই পাচ্ছেন এই সন্দীপ আর টিন, এদের মধ্যে যেটা চলছে, তাই সেই বিষয় নিয়ে কথা বলবো। তো অনেক প্রশ্ন মনের মধ্যে আসছে, অনেক ব্যাপার যে কী হতে চলেছে, কি হচ্ছে। এই যে টিন ভিডিও দিচ্ছে না, অনেক দিন হয়ে গেল। ভাবুন তো, চিন্তা করে দেখুন তো, যে এতদিন কি নেটওয়ার্ক ইস্যু হয়? আমার একজন মানে খুব প্রিয় সদস্য, আমাদের এই পরিবারেরই সদস্য, সে বসিরহাটে থাকে, আর একজন না, এরকম দু একজন থাকে। তারা সবাই আমাকে পার্সোনালি মেসেজ করে জানিয়েছে যে দিদি, আমাদের এখানে তো নেট ইস্যু এরকম চলছে না। একজন ব্রডব্যান্ড ইউজ করে, সেখানে শুনেছি যে এই আমাদের সোনাইদের বাড়িতে তারাও কিন্তু ব্রডব্যান্ড ইউজ করে। বলছে ব্রডব্যান্ড তো দিব্যি চলছে, কোনো তো অসুবিধা হচ্ছে না। তাহলে এই যে কথাগুলো, এই যে ভিডিও না দেওয়ার পিছনে কারণ কি থাকতে পারে? কারণ বিশাল বিশাল কারণ। সেই কারণগুলো, আমি সম্ভাব্য কারণগুলো অবশ্যই আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো চিন্তা করে দেখুন, এই টিনের সম্পর্কে আমরা কি শুনেছি? আমরা শুনেছি শুধু না, তার প্রমাণও ছবি সহকারে। এখন যখন ছবি মানুষ দেখিয়ে দিয়েছে, আর তার এগেনস্টে নিশ্চয়ই কোনো রকমভাবে কোনো সন্দেহ প্রকাশ করা যায় না। এই যে মুদি দোকানে বসে আছে, মুদি দোকানে টিন বসে আছে, দিয়ে দোকানদারি করছে, এটা তো কোনো রকমভাবে অস্বীকার করার জায়গা নেই। মুদির দোকানের যে শালটা পরা ছিল, পরে যেখানে মুদির দোকানি করছিল, দোকানদারি করছিল, সেম শাল পরে একজন ব্লগারের সাথে দেখা হয়েছে, সেম টু সেম পরে দেখা হয়েছে, তাও কখন? দোলের সময়। তো তাহলে সেখানে সেই স্টোলটা আর যেই স্টোলটা পরে দোকানে বসে আছে, দুটো মানুষকে মিলিয়ে নিতে কোনো অসুবিধা হচ্ছে না, কোনো অসুবিধা হচ্ছে না। তো বোঝাই যাচ্ছে যে যেই ছবিটা বেরিয়েছে, সেই ছবিটা 100% অথেন্টিক। যে নিয়েছে সে হয়তো মানে চলন্ত বা এমনভাবে নিয়েছে, লুকিয়ে চুরিয়ে, সেভাবে তার অ্যাঙ্গেলটা ওরকম ছিল বলে অনেক সময় অ্যাঙ্গেলের জন্য মুখটা কারোর বেশি বড় লাগে। যেমন এটা একটু একদম লো অ্যাঙ্গেল থেকে ছবিটা নেওয়া, যে নিয়েছে একদম নিচের থেকে এরকম করে ক্যামেরাটা এমনভাবে ধরেছে যাতে কেউ বুঝতে না পারে। তো সেই জন্য নিচ থেকে নিয়েছে বলে গলগম্বলটা আরও বেশি লাগছে, এমনিতেই জানি আমরা কীরকম। তো যাই হোক, এইটা কোনো মানে আর কোনো রকমভাবে কোথাও অস্বীকার করার জায়গা নেই। তার উপর আমরা দেখেছি ও নিজেই কি দেখিয়েছে, যে যে প্রোডাক্টটা এসছে, যেটা প্রমোশন করতে হবে, সেই প্রমোশন করার জন্য প্রোডাক্টটা যে এসছে, সেই তার গায়ে যে ঠিকানাটা, সেটা ওই ঘোনাবাড়ির ঠিকানা। সেই ঘোনাবাড়ির যিনি আর কি মালিক, মানে এই ফোকলার বাবা, মানে পাশের বাড়ির কাকু, কিন্তু পাশের বাড়ির কাকু, সেই পাশের বাড়ির কাকু, ওখানে ওনার নাম দেওয়া আছে, ওনার ফোন নাম্বার দেওয়া আছে। সেই যেই নাম্বারটা ফ্ল্যাশ হয়েছে ওরই ভিডিওর মাধ্যমে, সেই ফোন নাম্বারেই ফোন করে একজন দেখেছে, ওকে চেয়েছে, যখন বলেছে হ্যাঁ আছে দিচ্ছি,
তাকে পরিচয় জিজ্ঞাসা করেছে আপনি কে, তখন বলছে আমি তো ওদের পাশের বাড়ির কাকু বলছি, ওদের পাশের বাড়ির কাকু বলছি। ঠিক আছে, পাশের বাড়ির কাকুর কাছে ওর দেওয়া নাম্বার থাকে, মানে ও পাশের বাড়ির কাকুর নাম্বার ইউজ করে, এইসব বোকা বোকা কথা। তো যাই হোক, সেখানে পরিষ্কার যখন টিনকে ফোনটা হ্যান্ড ওভারও করেছে, সেখানেও বলেছে আমি কোনা বাড়িতে আছি, যাবো 2 দিন পর বাড়িতে যাব। তো এখানে অস্বীকার করার তো কিছু নেই। তো এবার ব্যাপারটা হচ্ছে এই যে একটা ছোট্ট শর্ট ভিডিও করলো, সেই ছোট্ট শর্ট ভিডিওর মধ্যে ওর চেহারায় সবাই দেখে নিয়েছেন চেহারার কি অবস্থা। তো যাই হোক, আগের ভিডিওর মধ্যে আমি এই যে দাগটার সম্পর্কে বলেছিলাম যে এটা কি মনে হয় মানে কোনো রকমভাবে নতুনভাবে কোথাও দাগ টাগ লেগেছে নাকি কিছু করতে টরতে গিয়ে। তো ওখানে অনেকেই আমাকে বলেছেন যে না এটা আগের দাগ ছিল। তো অ্যাকচুয়ালি কি ব্যাপারটা, এই দাগটা আগেও লক্ষ্য করেছি, কিন্তু ও এই দিন এমনভাবে ভুরুটা কুঁচকে ছিল না, আমি ভেবেছি হয়তো ওই দাগেরই পাশে আরেকটা কোনো নতুন দাগ হতে, কারণ খুব গভীর লাগছিল। আমি জানি না এর আগেও ওটাকে কিভাবে ঢাকতো, ঢেকে ক্যামেরার সামনে আসতো নাকি ফিল্টার এমন ইউজ করতো যার জন্য এতটাও দেখা যায়নি। এই দিনকার যে শর্ট ভিডিওটা সেটা বোঝাই যাচ্ছে এটাতে ও কোনো ফিল্টার ব্যবহার করেনি, আর একদম পুরো মানে মুখটা মুখের মধ্যে ওরকম কুচকেছে, এই জায়গাটা আরও বেশি গর্ত হয়ে গেছে। তো আমি ভেবেছি এটা একটা অন্যই কোনো নতুন কোনো দাগ, তাই জন্য। তো যাই হোক, কনফিউশনের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ যখন যে কথাটা আমি বলেছি, এটা আমি যদিও বলেছি অনুমান যে এরকম কি পসিবিলিটিস আছে, আমি বলিনি যে হ্যাঁ ও এখানে মানে ফোকলার সাথে কিছু ধাক্কাধাক্কি বা কিছু করতে গিয়ে লেগেছে বা ফোকলাই এই দাগটা ওকে উপহার দিয়েছে, এটা কিন্তু বলিনি। আমি বলেছি যে মনে হচ্ছে। তো যাই হোক, মনে হওয়ার জন্য আমার যে মনে এই কথাটা মনে এসছে সেটা ভুল, সেটাও আমি স্বীকার করে নিলাম। ঠিক আছে, তো এবার দেখুন মুখের অবস্থা দেখেছিলেন, চোখ পুরো ফুলে, বলেইছিলাম যে এমন কেঁদেছে। তো কেন এত কান্নাকাটি, কিসের জন্য? তো কেউ মানে ওর লোকেরা হয়তো বলবেন ছেলের দুঃখে খুব কাঁদছে। ছেলের যদি দুঃখ, সে তো 8 মাস পরে এখন হঠাৎ একদিনে সেই দুঃখ লাঘব করার জন্য এত মানুষ কেঁদে নেয় না, তা তো নয়। তো আমরা একটা কথা শুনেছি, যে কথাটা অবশ্যই আমি আরও সেই ভিডিও থেকে শুনেছি, যে এই যে পাশে কোনাবাড়ির আশেপাশে অনেকে তো আছে, তারা এই টিনের সম্পর্কে কি জানে। একটা কথা শুনেছিলাম যে এই ফোকলার মা মানে আমাদের কাকার ছেলে শুভ নববর্ষটা তো তোর পুরো হয়ে গেল রে, অশুভ নববর্ষের পরিণত হতে চলেছে, তুই আগে দেখতে থাক, শুধু তুই দেখতে থাক। আর মানে চরম হবে যদি কিষাণু যায়, তোর আর একটা দাঁত থাকবে না রে, দাঁড়া, তোদের চালাকি একদম বন্ধ করছি। তো যাই হোক, এই আমাদের ফোকলার মার সম্পর্কে একবার শোনাও গেছিল যে সে তো তার এই বৌমার সম্পর্কে, নতুন এই যে অবৈধ বৌমা, তার সম্পর্কে প্রচণ্ড সবাইকে বলে বেড়াতো, আমার বৌমা ব্লগার, আমার বৌমা ব্লগ করে, আমার বৌমা হ্যান, আমার বৌমা ত্যান। হ্যাঁ, তো এরকম অনেক কিছু বলেছে। তার চিন্তা করে দেখুন, এরা কিন্তু সবাই গ্রামে থাকে, এরা কেউ এই শহরাঞ্চলে থাকে না যে কার বাড়িতে কি হলো, কে কোথায় গেল এলো, কেউ ঘুরেও দেখছে না, পাশের ফ্ল্যাটেই কে থাকে আর পাশের ফ্ল্যাটে কেউ জানে না, এরকম কিন্তু গ্রামের সিনারিও নয়। গ্রামে কিন্তু সবাই সবাইকে চেনে, কারণ ছোট জায়গা, সেখানে অল্প মানুষই থাকে, তো একটা কমিউনিটি, তারা খুব সবাইকে চেনে, পাশাপাশি সবাইকে চেনে, বাটি দেওয়া নেওয়া থাকে, অনেক কিছু থাকে। তো সেক্ষেত্রে এই ফোকলার মা যে কি, সে তো আমরা সবাই শুনেইছি। সে ফোকলা অন্যের যা জিনিসপত্র চুরি করে নিয়ে এসছে জাহাজ থেকে, বন্ধুদের কাছ থেকে ধারের নাম করে যেগুলো চুরি করে নিয়ে এসছে, সেগুলো যখন ফোন করে চেয়েছে বন্ধুরা, এই ফোকলার মা নিজে নাকি বলেছে যে দেবে না, যা আছে সব ওরই আছে, এই বন্ধুদের পুরো 1 মাসের স্যালারি খেয়ে নিয়েছে, এরকম অনেক কিছু তো করেছে। আর সেখানে যার মা তাকে এই সব ক্ষেত্রেও সাপোর্ট করে, তার মানে ছেলের চুরিকেও সে সাপোর্ট করে, তাই তো? টাকা পয়সার জন্য ছেলের চুরি করছে, সেটাকেও সাপোর্ট করে। তাহলে বুঝুন, এই যে ঘোড়ামুখী বলেছিল জঘন্য ফ্যামিলি, একদম ঠিক বলেছিল, একেবারে ঠিক বলেছিল। তো যাই হোক, আরও কি জঘন্য সেগুলো আজকে একটুখানি আলোচনা করব। তো যেটা বলছিলাম, সেখানে হচ্ছে যে এর মা সবাইকে বলে বেরিয়েছে আমার বৌমা তো ব্লগার, আমার বৌমা ব্লগ করে। তো যখন দিনের পর দিন আসে যায়, কিন্তু ব্লগের মধ্যে ওকে দেখা যায় না, ওদের ফ্যামিলির কাউকে দেখা যায় না। তো আশেপাশের
সবাই তারা নিশ্চয়ই প্রশ্ন করে যে কী গো, তোমার তো নাকি বৌমা ব্লগার, কই ওর ব্লগে তো তোমাদের দেখা যায় না, কই তোমাদের সম্পর্কে তো কিচ্ছু বলে না, সবসময় তো দেখি বাপের বাড়ির ফ্যামিলি তাদের নিয়ে ব্লগ করে, একবারও তো কই আমাদের ফোকলার নাম করে না। যে ফোকলা আমার হাজব্যান্ড, তো ওর সবসময় তো দেখি ভটভটি চালিয়ে যাচ্ছে, ছেলে তো নিয়ে যাচ্ছে বাপের বাড়িতে, কই তারপর ছেলেকে তো একবারও দেখায় না, একবারও তো কই স্বীকার করে না। আর তার ওপর গোদের ওপর বিস্ফোরা হয়েছে কিছুদিন আগে, এই যে একটা কথা, মানে বাধ্য হয়ে ওকে বলতে হয়েছে যে সিঁদুর তুমি কার, সিঁদুর তুমি কার, যখন উত্তর দিয়েছে যে যার সাথে আমার এখনও বিবাহ বিচ্ছেদ হয়নি আমি তারই নামে সিঁদুর পরি, ব্যাস তখন তো সবাই প্রথমত হয়তো ওরা চেপেই গেছিলো যে এ আগে বিয়ে আছে, এর একটা বাচ্চা আছে, এই সমস্ত কিছু হয়তো ওরা চেপেই গেছে, যে ভেবেছে এরা জানবে কি করে, পাড়া প্রতিবেশীরা জানবে কি করে, বলার কোনো দরকার নেই, হয়তো এরকমভাবে চেপে গেছে। তারপর যখন ব্লগ দেখে জানতে পেরেছে তখন পাড়ায় নিশ্চয়ই সবাই কথাবার্তা বলেছে, তো এক কথা দু কথা করে এমনিতেই ওদের পাড়ায় সমস্ত কিছু চাউর হয়ে গেছে। কিন্তু এখন মানে যাদের সাথে ওদের ভালো সম্পর্ক না, পাড়ায় শুনেছি বিশেষ কারোর সাথেই সম্পর্ক ভালো নয়, যাদের সাথে একেবারে সম্পর্ক ভালো নয় তারা নয় দূরে দূরে একে অপরের সাথে আলোচনা করে গুজু করে পিএনপিসি করে চালিয়েছে, কিন্তু যাদের সাথে ওদের তাও একটু সম্পর্ক ভালো তারা হয়তো মুখের ওপর প্রশ্ন করেছে যে কী ব্যাপারে, কি শুনছি তোমার তো বৌমা বলছে যে নাকি অন্যের নামে সিঁদুর পরে, অন্যের নামে নাকি সিঁদুর পরে। যারা ওখানকার থাকে তারা নিশ্চয়ই এই যে কথাটা শুনেছিলাম, সংগ্রামপুর মন্দিরের যে কথাটা শুনেছিলাম, সেটা যদি সত্যি হয় তো সেই সময় বাড়ির থেকে যে তাড়িয়ে দিয়েছিল মেরে ধরে তাড়িয়ে দিয়েছিল শুনেছিলাম, দাদা মেরে ধরে তাড়িয়েছে, মা বাবা ঠাম্মি আর বাড়ির সবাই নীরব দর্শক হিসাবে তারা তাদের ভূমিকা পালন করেছে। সেক্ষেত্রে এই যে প্রাণপ্রিয় বান্ধবী যে কিনা পরকীয়ার সময় এত মদত দিয়েছে, সেও কিন্তু বলেনি যে তুই আমার বাপের বাড়িতে বা আমার বাড়িতে চল তোকে গিয়ে রাখছি, সে কিন্তু তখন বলেনি, সে উল্টে কি করেছে সাইড হয়ে গেছে, একে বার করে দিয়েছে আর ও বাড়ির মেয়ের ভূমিকা পালন করেছে। আমরা বিয়ের মধ্যে যা দেখেছি, বা সে দাদা ভাইকে আইবুড়ো ভাত খাওয়ানো থেকে শুরু করে ওই হলুদ কোটা থেকে শুরু করে সমস্ত কিছুতে পুরো মনে হচ্ছিল যেন ওই বাড়ির মেয়ে, সেরকম আরেকে হাঁটিয়ে দিয়েছে। তো সেই রাগে আবার এই টিন অনেককেই অনেক কথা বলেছে, যেমন কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই ঘোড়ামুখী যার ভিডিওগুলো টিনের কমিউনিটিতে সবচেয়ে বেশি ঝোলে, সেই তাকেই বলেছে যে কিভাবে মারতে মারতে বাড়ির থেকে বার করেছে। এমনকি ঘোড়ামুখী বলেছিল ওটা দাদা, ওরকম দাদা হয়, তোমরা শুনলে অবাক হয়ে যাবে কীরকম ধরনের মার মেরেছে ওকে। তাহলে চিন্তা করে দেখুন। হ্যাঁ, তো সেখানে এখন যখন জানা যাচ্ছে, তখন ওখানে যখন এসেছিলো শুনেছিলাম যে সরকারের বাবা এসে হাতটা ধরেছে, যখন এরকম মারধর হচ্ছে, এরকম অশান্তি হচ্ছে, নিশ্চয়ই টিন ওকে ফোন করেছে, সেখানে বলেছে যে এরকম অশান্তি হচ্ছে আমি কি করব। তখন চলে এসছে সরকার, তার বাবাকে বুঝিয়েছে, ব্লক করে অনেক টাকা, কিছুদিনের মধ্যেই ডিভোর্স হয়ে যাবে। এখন যেভাবেই হোক একটা কোনো রকমভাবে আমরা পাড়ায় যাতে লোকে কিছু না বলে এরকম একটা স্বীকৃতি দিয়ে করি, তারপর যখন ডিভোর্স হয়ে যাবে তখন ধুমধাম করে বিয়ে করব, মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে। চিন্তা করে দেখো, তোমার তো সুদের বিজনেস, মাসে 1 লক্ষ টাকা করে আনবে, সেই টাকা তুমি সুদে চড়াবে, কত টাকা তুমি বসে বসে সুদ পাবে ভাবতে পারছো? কাকার চেয়েও বড় বাড়ি হবে ভাই, কাকার চেয়েও বড় বাড়ি হবে। কাকা কি বাড়ি করেছে, এই যে আমাদের পাশের বাড়ির কাকা, এই কাকার বাড়ি দেখে রোজ তোমরা বেগুন পোড়া হও, আজকে কাকারা দেখবে এমন তোমাকে দেখে জ্বলবে, পুরো আলু পোড়া হয়ে যাবে, তন্দুরি হয়ে যাবে, পুরো তন্দুরি হয়ে যাবে। কাকিমা মাকে দেখে এরকম চোখ টাকায়, যে তার বাড়ি কত সুন্দর, ওই কাকিমাকে যদি তন্দুরি মুরগি না করিয়েছি জ্বালিয়ে আমাদের বাড়ি দেখিয়ে তুমি শুধু একটু চলো গিয়ে হাতটা ধরে নিয়ে আসবে, নালে আমাকে তো একা এরকম আমি যাওয়াটা বাজে লাগে। হ্যাঁ, আর তার উপর কিছু না করে কিভাবে ঢোকাবো বাড়িতে। তো এই কেসটা হয়েছে, কেউ দেখিয়ে দিয়েছে, পুরো পরিবারকে লোভ দেখিয়ে দিয়েছে, টাকার লোভ, যে কদিন পর ডিভোর্স হয়ে যাবে তখন তো আর কোনো ব্যাপার থাকবে না। বাট এই কদিনটা এর মাঝখানে এই জিনিসগুলো যে সম্পূর্ণ ইল্লিগাল, এটা যে সম্পূর্ণ ইল্লিগাল সেটা তো আর
ওদের মাথাতেই আসেনি, ভেবেছে যে ইললিগাল কাজ করছি, জানতে পারলে তবে না কেউ কিছু বলবে, বাট জানতে পারবে না এই জিনিসটা তো হয় না, এই জিনিসটা হয় না। আগে সোশ্যাল মিডিয়া ছিল না, তাতেই মানুষ সবাই সবার সম্পর্কে জানতে পারতো, পাড়ার নেটওয়ার্ক এত হাই ছিল, এই পাড়ার থেকে খবর মানে সেই তুষের আগুনের মতো আস্তে আস্তে করে হুস করে ছড়িয়ে গেল। দাবানল, সরি তুষের না, দাবানলের আগুনের মতো, যেরকম জঙ্গলকে জঙ্গল জ্বালিয়ে পুড়িয়ে দেয়, তেমনি কিন্তু খবর চলে যেত। তো খবর যাবে না, এখন তো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, এখন তো মানুষকেও মানে জাস্ট একবার একটা জায়গায় কোনো কিছু দেবে, ব্যাস সেটা দেখবেন এক মুহূর্তে ভাইরাল হতে সময় লাগবে না। তো সেরকমই ব্যাপার হয়ে গেছে। এইবার পাড়ায় প্রতিবেশীর মধ্যে সবাই ছি থুতু করছে, যেখানে জবের থেকে বলে দিয়েছে যে কার নামে সিঁদুর পরে, তারপর হচ্ছে গিয়ে সব সময় ওদের পাড়াতে দেখা যায় না, ওদের বাড়িতে দেখা যায় না। নিশ্চয়ই এই যে বিয়ে বাড়িতে যে গেছিলো, টিন এমনভাবেই ছিল যাতে তার কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় না চলে আসে। তো এগুলো একটা কিছু, এই জিনিসগুলো কিছু বলুন তো, এগুলো ভীষণ ইনসাল্টিং ব্যাপার। এই ব্যাপারগুলো যেগুলো হয়, এগুলো ভীষণ ইনসাল্টিং ব্যাপার। আপনি চিন্তা করে দেখুন, আপনার সাথে একজন মিশছে, ঘুরছে, বেড়াচ্ছে, কিন্তু যদি বলে এই কাউকে না বলো না, তাহলে আপনারই মনের মধ্যে একটা আলাদাই রকম মানে অপমানজনক একটা ব্যাপার চলে আসবে। মনে হবে যে কেন বাবা আমার সাথে তুমি মিশছো, সেটা লোককে বললে লোকে খারাপ ভাববে, তার মানে আমি কি এত খারাপ নাকি? তো এইরকম ধরনের এটা তো আরও মারাত্মক বিষয়। সেখানে এরা এই ফোকলার ফ্যামিলিরা সবাই তাদের সম্পর্কে কথা হচ্ছে, এমনিতেই তাদের যা রেপুটেশন, এই যে চিন্তা করে দেখুন, বলছে ঘোড়ামুখী বলছে যে এর ফ্যামিলিটা এত জঘন্য কেন, এমন কি কথা, তেলে বেগুনে নাকি জ্বলে উঠবে। আমরা কিন্তু দেখেছিলাম এই যে বৌদির ঘরে টিন একবেলা গিয়ে বসে বলেছিল যে এটা আমার একটা বৌদির বাড়ি। আমরা তো ভালো করেই জানি সেই বৌদির বাড়িটা কোথায়, সেটা হচ্ছে গিয়ে ঘোনাতে, সেই মৌ বৌদির বাড়ি। তো সেই মৌ বৌদির আলনার মধ্যে কি করে ফোকলার একটা পাঞ্জাবি থাকতে পারে, ভাবুন তো, চিন্তা করে দেখুন তো। এইসব কোনো নোংরামি, এইগুলোই কি মানে আমাদের ফোকলা কি বলেছিল নাকি, শেয়ার করেছিল নাকি ঘোড়ামুখীর সাথে একটা সময় তো খুব পিরিত ছিল, হয়তো বলেছে এগুলো কোনো ব্যাপার না, তোমার কোনো ব্যাপার না, দুপুর ভাগ নেই, আরে আমিও তো দুপুর ঠাকুরবো একজনের, জানো না তুমি, হ্যাঁ, এইরকম করে সমস্ত কথা হয়তো বলেছে। তো এবার দেখেছে যে এই ফ্যামিলির মধ্যেই ও আবার দুপুর ঠাকুরবো একজনের, তো সেই কথাগুলোই হয়তো টিমকে বলেছে। কারণ নালে বলছে যে আমি যে কথাগুলো ওকে শেয়ার করেছি, কোনো মেয়ে শুনলে তেলে বেগুনে জ্বলে যাবে, তার ভালোবাসার মানুষের জন্য, তার মানে স্বামী কথাটা উচ্চারণ করেনি, তার রিলেশান এরকম বয়ফ্রেন্ড, তার সম্পর্কে যদি কথা শোনে তাহলে তো তেলে বেগুনে জ্বলে যাওয়ার কথা। তো কি এমন তেলে বেগুনের কথা, এই কথাটা নিয়ে আমি কিন্তু আগেও জিজ্ঞাসা করেছি, আপনারা কিন্তু গিয়ে এখনও প্রশ্ন করেননি। প্রশ্ন করুন, দলে দলে গিয়ে ঝাঁকে প্রশ্ন করুন, দেখি কি করে ইগনোর করে, কি এমন জঘন্য ব্যাপার। জানছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে জানছে শুনছে, তার সত্ত্বেও দর্শকদের জানাবে না। এটা তো তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেন আর দ্বিতীয়বার নিজেকে না বলে, দালাল নিজেই যেন নিজেকে দালাল বলে, যে আমি দালাল ভাই, আমি দালালি করছি, তাহলে বুঝবো। তো যাই হোক, দেখলাম দালাল কি বাবা কি জ্ঞান দিচ্ছে সন্দীপকে, বলছে যে এই যে এত টাকা ইনকাম করে কি হবে, যদি ওই যে সন্দীপ বলেছে না যে আজকে খাবো দাবো, আনন্দ করব, মজা করব, মস্তি করব, তাই সেটা নিয়ে বলছে যে এটা তুমি বলছো একদিন কি করলেই হয়ে যাবে, সারা বছর করতে হবে, এত টাকা কি হবে, এত টাকা ইনকাম করছি, যদি সেই টাকাগুলো আমরা এনজয় না করি। আমি শুধু ভাবছি যে লুক হুজ টকিং, যে কিনা নিজে সন্দীপ তো তাও নিজের জীবনশৈলী, নিজের জীবনযাত্রা সেটা দেখাচ্ছে, সেখান থেকে দেখিয়ে ইনকাম করছে, হ্যাঁ, আর যে কিনা অন্যের জীবন নিয়ে বসে বসে মানে আলোচনা করছে, আর সেইগুলো দিয়ে ইনকাম করছে, উপার্জন করছে, সেই টাকাগুলো কে খাবে তার কোনো উত্তরাধিকারী নেই, কেউ নেই, কোনো ঠিক নেই যে সাকসেসারকে। তার সত্ত্বেও সে বসে বসে লোকের অভিশাপ নিয়ে শুধুমাত্র টাকা ইনকাম করছে, আর জাস্ট ইনকাম করছে, ব্যাংকে রাখছে, হ্যাঁ। আর এরকমভাবে কোনো বেগুন ভাজা, পটল ভাজা, এখন তবে একটু শুধরেছে দেখলাম, একটু শুধরেছে। আগে যেরকম শুধুমাত্র তেলাপিয়া ছিল, এখন দেখলাম বড় বড় কাতলা মাছ ফাছ আসছে, আর নিজেই খাচ্ছে, আর নিজেই সেটার প্রশংসা করছে। কেন রে, কেন ওপরে তো দুজন আছে,
তাদেরকে দে, তারা বলুক, তাদের মুখ থেকে শুনি যে দারুণ হয়েছে। নিজেই খাচ্ছে, নিজেই বলছে দারুণ হয়েছে, দারুণ হয়েছে। ভেড়াটার পর্যন্ত অপেক্ষা করে না যে ভেড়াটার মুখ থেকে শুনবো আমরা যে হ্যাঁ ভালো হয়েছে। ভেড়া যদিও কিছু করার নেই, ওটা যাই হোক না কেন, মানে যদি যেরকম কিনা চিংড়ি মাছের মালাইকারি খাইয়েছিল, মানে তার মধ্যে নারকোলের দুধই নেই, শুধুমাত্র চিংড়ি মাছ দিয়েছে, সেই জন্যই মালাইকারি বলে দিয়েছে। আর সেখানে এই যে দই কাতলায় দই তো দেখলাম না, যা চেহারা দেখলাম তাও ঠিক আছে। তাও যদি ওর মুখ থেকে শুনতাম যে দারুণ হচ্ছে একটা ব্যাপার, যে নিজেই রান্না করছে, নিজেই বলছে, কি অবস্থা। সে আবার সন্দীপকে বড় বড় বাতলিং দিচ্ছে। আর তুই আগে নিজে ঠিক কর যে তুই যে এই যে অভিশাপ পুড়িয়ে যে টাকাগুলো করেছিস, তার উপর ভিক্ষাবৃত্তি করে QR কোড দিয়ে যে টাকাগুলো উপার্জন করেছিস, সেগুলো তুই কি করবি? মানুষের তো নিঃশ্বাসের বিশ্বাস নেই, এটা তো সবাই এখন দেখছে। হ্যাঁ, দুম করে যদি কিছু হয় তাহলে তোর সেই পয়সাগুলো কে খাবে? হ্যাঁ, যে লোকের অভিশাপ নিয়ে ইনকাম করছে, ও আবার বড় বড় বাতলিং দিতে আসে। তো যাই হোক বন্ধুরা, এই ব্যাপারটা কিন্তু একদম এরকমই হয়েছে। এই যে টিনের এখন অবস্থা, ও এখন ফুটবল হয়ে গেছে। ভাববেন না আমি চেহারা নিয়ে বলছি না। ফুটবল মানে যেরকম সবার পায়ে পায়ে লাথি খেয়ে চলে, ওর একদম তাই অবস্থা হয়েছে। পয়সা প্রচুর আছে, কিন্তু ওকে সববার আর কি মন জুগিয়ে চলতে হচ্ছে। ইনকামও করতে হচ্ছে, আবার লোকের পেছনে তেলও মারতে হচ্ছে, লোককে উত্তরও দিতে হচ্ছে, তার জন্য কাঁদতেও হচ্ছে। তাহলে লাভ কি হলো? এইটাই কি এই জীবনটা পাওয়ার জন্যই এসেছিল? তো প্রত্যেকটা মানুষ এই যেগুলো করতে হচ্ছে সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। যেগুলো করতে হচ্ছে সেগুলোকে বলে অ্যাডজাস্টমেন্ট। তো প্রত্যেকটা জায়গাতেই অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তুমি পয়সা কামাচ্ছ বলে কারণ মাথা কিনে লাওনি, হ্যাঁ মাথা কিনে নিয়েছো নাকি? একেবারেই না। সব্বার মতো করেই চলবে। আর ওকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। যেখানে স্বামীর সংসারে অ্যাডজাস্ট করা স্ত্রীর কাছে সম্মানের ব্যাপার। যখন কোনো মানুষ শোনে যে একজন স্ত্রী তার সংসারের জন্য অ্যাডজাস্ট করেছে, তাকে সবাই সম্মানের চোখে দেখে। আর এই টিনের মতো যে কিনা নিজের সুখের জন্য, তাও কি সুখ, অবশ্যই ওরই দালাল বলেছিল, শারীরিক সুখ বলেছিল। ওখানে এমনি কোনো তো অসুবিধা নেই। আমরা তো দেখেছি। হ্যাঁ, প্রথমত এই দালাল, টিনের প্রধান ঘোড়ামুখী দালাল কত বড় মিথ্যা কথা বলে। ও চিনলই টিনকে যবে থেকে ও কণিকা শ্বশুরের কি যেন বলে বাৎসরিক কাজে যাবে বলে ঠিক করেছিল, তবে থেকে ও জানলো যে এরকম একজন কোনো ব্লগার আছে টিন আর সন্দীপ বলে। আর এখন বলছে ও নাকি পাঁচটা বছর ধরে দেখেছে। হাস্যকর না? প্রচুর হাস্যকর। তো সেখানে বলছে, যে কথাটা বলেছে যে আমরা তো দেখেছি সবই তো ভালো ছিল। হ্যাঁ, শারীরিক ব্যাপারটা তাহলে চিন্তা করে দেখুন, শারীরিক ব্যাপারের জন্য যে নাকি অ্যাডজাস্ট করছে, যে সংসার ছেড়ে এসছে, তাকে কেউ কখনো ভালো চোখে দেখে? কোনো রকমভাবে কোনো সম্মান দেয় কি? দেয় না। এখন ওকে এই জিনিসটাই করতে হচ্ছে, সবার সাথে মানিয়ে গুছিয়ে থাকতে হচ্ছে। পয়সা যাচ্ছে। এদিকে কারোর মন পাচ্ছে না। এদিক থেকে ওদিক হলে, পান থেকে চুন খসলেই সবাই ওকে ওই লাথি মেরে এগিয়ে দিচ্ছে। জাস্ট এগিয়ে তো দিচ্ছে না, সরিয়ে দিচ্ছে রাস্তা থেকে। এই জিনিসটাই কিন্তু হচ্ছে। ওর চোখে মুখে ফ্রাস্ট্রেশন পুরো ধরা পড়ে যাচ্ছে। ও যে ভালো নেই, ওর যে ভেতরে কি সমস্ত কিছু বুঝছে। আর তার উপর আরও ফার্স্টে একটার পর একটা শুধুমাত্র চালাকি করে। আর এইটার পেছনে 100-এর উপর 100% দায় হচ্ছে এই ফোকলা। একটা এমন মানুষ যে কিনা পুরো মানে একেবারে ফালতু মানুষ। একটা কোনো দিক দিয়ে ওর ভালো নেই, কোনো একটা জিনিসও ভালো নেই। মানুষের থাকে যে একদিক দিয়ে হয়নি আরেক দিক দিয়ে হয়নি আরেক দিকে, শুধুমাত্র ওই একটাই জিনিস যে ল্যাটা মাছ। তাও তো শুনেছি তার কার্যকরিতা কিছু নেই। নাহলে এর আগে 4 জন ছেড়ে কখনো চলে যায়? আর 4 জনের মধ্যে একবারও কোনো এরকম ঘটনাই ঘটলো না। একটা কোনো ঘটনা ঘটলো না এমন যে যাতে ল্যাটা মাছের সত্যি পুষ্টি আছে সেটা বোঝা যায়। খেলতে ল্যাটা মাছ প্রচুর পারে, অ্যাক্টিভ আছে, কিন্তু সেটা খেয়ে যে পুষ্টিটা, মানুষের যে পুষ্টি হবে শরীরে, সেই পুষ্টিটা কোনোদিনও হয়নি। সেটা তো বোঝাই যাচ্ছে। ওর কোনো দিকেই নেই না। ওর মেরুদণ্ড আছে, মানে পুরুষ বলে পুরুষের যে দৃঢ়তা, যে সেরকম কিছুই নেই, কিচ্ছু নেই। ও একেবারে যেটা সন্দীপ বলেছে, অপারগ, অক্ষম, নপুংসক। একদম ওর সম্পর্কে এটাই বলা যায়। কাকার ছেলে, ঠিক আছে কাকার ছেলে, এটাই ঠিক কথা। তো সেখানে দিনের পর দিন ভুলভাল
অ্যাডভাইস দিয়ে টিনের চ্যানেলটা যে কোনো মুহূর্তে কিন্তু উড়িয়ে দেবে, যে কোনো মুহূর্তে উড়িয়ে দেবে। প্রথমত নিজেই কন্ট্রোল করে, যে কোনো মুহূর্তে এমনিতেই ডিলিট করে দিতে পারে, তাছাড়াও ওরকমভাবে ডিলিট না করিয়ে ও এই বিভিন্ন ভুলভাল অবৈধ অ্যাপগুলোকে দিয়ে প্রমোশন করিয়ে যে কোনো মুহূর্তে খেয়ে নেবে। তারপর এই যে এই মানবাধিকার কমিশন, সেটা নিয়ে এই ছেলেকে চাই, ছেলে নিয়ে ট্রাম্প কার্ড খেলো, তাহলে দেখবে দর্শকরা সবাই তোমাকে বলবে, দর্শকরা বরাবর বলতো না যে কী রে তুই ছেলের কথা বলিস না, কী গো তোমার ছেলের কথা মনে পড়ে না, চল এটাকেই ট্রাম্প কার্ড খেলি। যখন দেখলো যে মিউচুয়ালি ডিভোর্স পাবে না, ও কিন্তু প্রচুর চেষ্টা করেছে, দেখেছেন ও ভিডিওর মধ্যে বলেছে যে আর আমি ক্ষমা চাইবো না, তো ক্ষমা চাওয়ারও ব্যাপার হয়েছে কিন্তু। আর তার উপর সন্দীপ যা যা শর্ত দিয়েছে, সেই শর্তগুলো তো আমরা একটু শুনেছি। তার মধ্যে সীমাটা আমি তো বললাম যে ওই কেস করুক না করুক ধোপে টিকবে না, ও যদি করেও ওর শুধুমাত্র পয়সা খরচা হবে, কোনো লাভ হবে না। এখান থেকে প্রমাণ একেবারে করে দেওয়া যাবে যে ও এই ব্যক্তিকে অন্যকে দিয়ে ছোট করিয়েছে। তো সেখানে সেই আদালত সেটা সঙ্গে সঙ্গে গ্রান্টেড করে নেবে, ওর এই যে অভিযোগটা ধোপে টিকবে না। আমি মানতাম ও এক পক্ষ সীমা একা ওকে ছোট করে যাচ্ছে, ও চুপচাপ মুখ বুঝে সহ্য করেছে, কোনো একটা উত্তর দেয়নি, যেটা কিনা ঘোড়ামুখির সাথে MSLদের হয়েছে, যে ওরা চুপচাপ ওরা শুনেছে, ওরা কোনো ওকে উত্তর দেয়নি, একটাও খারাপ কথা বলেনি। তাই জন্য ও আদালতের কাছে গিয়ে বলতে পেরেছে দেখুন এই দিনের পর দিন আমাকে এরকমভাবে ছোট করছে। কিন্তু এই টিনের ক্ষেত্রে কি হয়েছে, সীমা যা বলেছে ও তো অন্যকে দিয়ে বলিয়েছে, ওরা নিজেদের মতো নিজে কন্টেন্ট করছিল, কিন্তু এটা যে টিনই করাচ্ছে সেটা প্রমাণ এভাবেই হবে যে সেই ভিডিওগুলো কিন্তু সব কমিউনিটিতে শেয়ার করেছে। আর এখন যদি সরিয়েও দেয় লাভ হবে না, সমস্ত কিছু আছে। আর সবচেয়ে বড় কথা ওদের সাথে তো সম্পর্ক আছে, সেটাই তো প্রমাণ করে দেওয়া হবে। তাই যার সাথে সম্পর্ক আছে সেই করাচ্ছে, এটা প্রমাণ করতে আদালতে বেশিক্ষণ সময় লাগবে না। তো শুধুমাত্র ওই টিনের পয়সাই খরচা হবে, আর কিছু হবে না, কোনো লাভ হবে না। উল্টে বরং এই ব্যাপারটা নিয়ে হয়তো সীমা আরও হাইপ পেয়ে যাবে, ওর হয়তো চ্যানেলটা আরও এগিয়ে যাবে। তো যাই হোক, এবার যেটা বলছিলাম, তো সব ক্ষেত্রে ভুলভাল ওর অ্যাডভাইস দিয়েছে, প্রত্যেক কটা ক্ষেত্রে ভুলভাল অ্যাডভাইস দিয়েছে। ভালোবাসা ছিল না। যদি ভালোবাসায় থাকলে মানুষ অনেক ধৈর্যশীল হয়। এখানে বোঝাই যাচ্ছে যে অধৈর্যটা কিসের জন্য হয়েছে, খুব ভালো করে বোঝা যাচ্ছে। আর এই ট্রাম্প কার্ড বাচ্চাকে নিয়ে শুধুমাত্র ভিউজ, আর ভেবেছে যে সন্দীপ একটা জিনিস জানবেন, যে আপনি একজনকে দূর থেকে দেখছেন আর একজনের সাথে আপনি ঘর করেছেন, আপনি কিন্তু খুব ভালো করে জানবেন যে তার কি কি গুণ আছে আর কি কি তার ড্রব্যাকস আছে। তো যেরকম সন্দীপের ক্ষেত্রে আমরা সবাই জানি যে ও এতটাই গুছানো যে মাঝে মাঝে ওকে কিপটেও মনে হয়। ও কিন্তু মিতব্যয়ী, যেখানে দরকার ও ব্যয় করে, মিতব্যয়ী। কিন্তু সেই মিতব্যয়ীটাকে এই তিনের ধরনের মানুষরা কিপটে বলে দাবি করে। তো চলো মানছি আমি, ধরো কিপটে, বেফালতু পয়সা খরচা না করাটাকে যদি মানুষের কিপটেমি বলা হয় তাহলে সেটা কিপটে, চলো তাই মানছি। তারপর আরেকটা জিনিস জানে যে সন্দীপ হচ্ছে ভীষণ এইসব দিকে ভীতু, মানে কি এই ঝুট ঝামেলা, থানা পুলিশ আইন আদালত, ওর এগুলো একদম পছন্দ না। এইসব কোনোদিনও করেনি, কোনোদিনও করতে দেখেনি, ওর এগুলো পছন্দ না। তো জানে যে এইগুলোকে দিয়ে যদি এক হচ্ছে গিয়ে পয়সা খরচার ভয়, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে যে সম্মানহানির ভয়, এই দুটোতে কাবু হয়ে যায়। তো সেই জন্য ও ভেবেছে চলো এই জায়গাটাতেই আঘাত করি, যদি দেখে যে অনেক কেস সাজানো হচ্ছে, তারপর এই মানবাধিকার কমিশনে যাওয়া হবে, সেটার জন্য অনেক ভয় পেয়ে যাবে, হয়তো গিয়ে জোর করে, সম্প্রতিকালে দেখা গেছে না যে তারা গিয়ে সব মধ্যস্থতা করে বা বাড়িতে বউকে আবার দিয়ে এসছে, সেই সব দিয়ে যদি ও ভয় পেয়ে যায়, তার জন্য আগেই যদি বলে যে আমি মিউচুয়াল ডিভোর্স দিয়ে দিচ্ছি। কারণ সন্দীপ চাইলে 3000 না চাক সন্দীপ পেয়ে যাবে, কারণ অ্যাডাল্ট্রি আছে না, অ্যাডাল্ট্রির তো এটাই নিয়ম যে অ্যাডাল্ট্রির জন্য এখনও শাস্তি বিধান হয়নি, কিন্তু সেটা হয়ে গেছে, মানে পাস হয়ে গেছে, কিন্তু সেটা এখনও অ্যাপ্লাই করেনি, এটা আমি শুনলাম, যে এখনও অ্যাপ্লাই করা হয়নি। তো সেক্ষেত্রে চিন্তা করে দেখুন, সন্দীপ কিন্তু যে কোনো মুহূর্তে প্রমাণ করেই দেবে যে ওর অ্যাডাল্ট্রি আছে, তো সন্দীপ একতরফা পেয়ে যাবে। তারপর ও বলেছিল বাবা মায়ের সাথে থাকতে পারবে না, সেটার বেসিসেও পেয়ে যাবে। তো সেই জন্যই জানে, ও ভাবছে এরকমভাবে বলে, যদি সন্দীপ বলে যে চলো তুমি দেবে না মানে আমি দিয়ে দিচ্ছি, রিভার্স সাইকোলজি, এটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি।
তো সেই সব ভয় দেখানোর চেষ্টা করেছিল। কিন্তু এই যে গানটার প্রথমেই গাইলাম আর কি বললাম যে জাং তো থাকেই, যুদ্ধ তো থাকে, সেই যুদ্ধে যেতে তারা যাদের সাথে ধর্ম থাকে, যাদের সাথে সত্য থাকে। তো সন্দীপ প্রথম থেকেই যা বলেছে, যেটুকু বলেছে সত্যি বলেছে। আর ও তো অধর্মের কোনো কাজ করেনি, কোনো অধর্মের কাজ করেনি। যদি তার স্ত্রী, একজন স্ত্রী, যে স্ত্রী থাকাকালীন অন্য একজনের সাথে গল্প করছে, তার সাথে এরকমভাবে সেক্স চ্যাট করছে, তাকে ভালোবাসছে, আই লাভ ইউ বলছে, সেটা দেখে কোনো স্বামী যদি রেগে গিয়ে একটা চড়ও মারে, সেটাও কিন্তু আদালত বুঝবে। কারণ আদালতে যারা বসে আছে তারা কিন্তু মানুষ। আজকে এই ফোকলা তার বউ শুধুমাত্র ওকে একটা চিঠি লিখেছিল যে তুমি অনেকের সাথে তো সম্পর্ক করো, সেটাও জেনেছিল। তো সেক্ষেত্রে আমি যদি কারোর সাথে একটু কথা বলি তাহলে কি তোমার আপত্তি আছে? আমি যদি একটু প্রেম করি, এই চিঠিটা জাস্ট লিখেছিল, করেও নি। তাতেই ফোকলা নিজে বলেছিল যে ওকে চড় মেরেছে। তাহলে চিন্তা করুন, যে দেখছে চেটে দিলাম, খুলে দিলাম, তোমার এটা খুলে দিলাম, ওখানটা চেটে দিলাম, হ্যাঁ, তো সেখানে তার মনে হবে না, তার সেই রাগটা আসবে না? এই রাগটা তো ভালোবাসারই একটা বহিঃপ্রকাশ, যে আমি যেহেতু আমি ভালোবেসেছিলাম সেহেতু আমি এটা নিতে পারিনি, তাই না? সেটা কিন্তু মানুষ বুঝবে। তো যাই হোক, এখন তো শোনা যাচ্ছে এই অনেক কিছুই করলো, সাম দাম দ্বন্দ্ব ভেদ অনেক কিছুই করছে। শোনা যাচ্ছে যে প্রথম তো বলেছিল যে আদালত, তো আদালতে আমি যতদূর জানি 498A কেসটা ছাড়া আর কোনো কেস কিন্তু করেনি, কারণ কোর্টে সেরকম দেখাচ্ছে না। কিন্তু সন্দীপ করেছে। তো এদিকে অনেকগুলো কেস নাকি সাজিয়েছে, কেস অনেকগুলো, 100,000টা কেস মানুষ সাজাতে পারে, কিন্তু সেই কেসটাকে তোমাকে প্রমাণ করতে হবে আদালতে। কেস সাজালেই কিন্তু হয় না, উল্টে কেস এরকম মিথ্যে কেস সাজালে তার এগেনস্টে মানুষ আবার মানহানির দাবি করতে পারে। যেরকম কিনা এই যে মিথ্যে 498A কেস করেছে, যেটার আর কি এখন জাস্ট একটাই না দুটো শুনানি হয়েছে, যেখানে সন্দীপরা প্রথম অ্যাপিয়ারেন্সেই কিন্তু বেল পেয়ে গেছে। তার মানে এই কেসটার কোনো দম নেই। যখন আদালতে সন্দীপের উকিল এটা প্রমাণ করে দেবে যে মিথ্যে একটা কেস সাজিয়ে আমার মক্কেলকে 498 মতো একটা সাংঘাতিক ধারায় কেস করা হয়েছিল, আমার মক্কেল তার মা বাবা সবাইকে যখন এরকমভাবে জড়ানো হয়েছিল, মিথ্যে এই কেসটা খারিজ করা হয়েছে, তাহলে এবার আমার মক্কেল কিন্তু তার মানহানির দাবি করতে পারে, আর সেটা সাংঘাতিক হবে। তো সন্দীপ অলরেডি ঘোড়ামুখীকে 1 কোটি টাকার মানহানির বলেছে। তো সেক্ষেত্রে এ তো স্ত্রী, তার ক্ষেত্রে আরও বেশি হয়তো মানহানির দাবি করতে পারে, তাই না? তো যাই হোক, এরকম অনেক কিছুই করেছে। যেমন গ্রামের প্রধানও হেল্প করতে এসছিল, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে এই সমস্ত কিছু কিন্তু একটা তখন পলিটিক্যাল রং নেবে। তারপর চলে আসলো কোথায়, এই যে মানবাধিকার কমিশন, শুনছি নাকি সেই দাদাও সরে যাবে। তো সরে যাবে সবাই, যেখানেই দেখবে অধর্মের কাজ হচ্ছে, যেখানেই মানুষ মিথ্যে কথা বলেছে, ওনার কাছে গিয়েও তো মিথ্যে কথা বলেছে নিশ্চয়ই। উনি নিশ্চয়ই এই সমস্ত কিছু এত কিছু হয়তো জানতো না। উনি যেটা বলেছেন যে আমাকে লিঙ্ক পাঠানো হয়েছে, তো উনি হয়তো বিশেষ কিছু স্টাডি না করেই ওকে বলেছে, আশ্বাস দিয়েছে যে হ্যাঁ কোনো ব্যাপার না, 99.9% ছেলে তুমি পেয়ে যাবে। কিন্তু তার জন্য, ছেলেকে পাওয়ার জন্য কি ক্রাইটেরিয়া থাকতে হয় সেটা মনে উনি জানেন না, বোঝেননি, জানেনই না যে এর যে অ্যাডাল্ট্রি আছে। ঠিক আছে, হয়তো এবার উনি বুঝে সরে গেলে ওনারই ভালো হবে, ওনারই সম্মান থাকবে। কারণ না হলে এখানে এই কেসটার মধ্যে কিচ্ছু না। আমি এটুকু বলতে পারি বিশ্বাস ভরে যে আমাদের কৃষাণু ওখানেই থাকবে, আর সন্দীপের একটা চুলও বাঁকা করতে পারবে না, এমনিতেও পারবে না। দেখেছেন সব পুরো এরকম স্ট্রেটনিংয়ের মতো চুলটা করা, ও একদম পারবে না, চিন্তা করবেন না। তো সবশেষে এবার আসি সন্দীপের ভিডিওর মধ্যে বেশ কিছু কথা, বিশেষ করে ব্লগটার তো ভীষণই ভালো, আর সব শেষের কথাগুলো হয় খুবই জোরালো। তো সেই সব শেষে যে কথাগুলো সন্দীপ বলেছে, তার মধ্যে ও তো মন ঠিকই করে নিয়েছে যে যা হবে হবে, কিন্তু আমরা লড়বো। তো আমি দর্শকদের কাছে একটাই অ্যাপিল করতে চাই, যে কথাটা আমি যে গানটা গাইলাম, যে জিন্দগি হর কদম এক নই জঙ্গ হে, জিত যায়েঙ্গে হাম তুম মগর সঙ্গে হে। তো আপনারা যদি সাথে থাকেন তাহলে কিন্তু সন্দীপ জিতে যাবে। আর আপনারা সাথে কী করে থাকবেন? অবশ্যই সন্দীপকে বেশি বেশি করে ভিউজ দিয়ে। একটা জিনিস চিন্তা করে দেখবেন, এই যে লড়াইটা সন্দীপ লড়ছে, সন্দীপ কিন্তু সম্পূর্ণ আইনি পথে লড়ছে। তো সেখানে আইনি পথে লড়তে কিন্তু
পয়সা লাগে। এর জন্য কিন্তু মানে বিনা পয়সায় কোনো কিছুই হয় না। তো ও যথেষ্ট পরিমাণে সেক্ষেত্রে খরচা করছে। তো আপনারা ওকে বেশি করে বেশি করে ভিউজ দিয়ে কিন্তু আপনারা ওর এই লড়াইটাকে, ওর হাতটাকে ওর যথেষ্টভাবে আপনারা শক্ত করতে পারেন। এখানে দেখুন ওপাশে কিছু না করেই কীরকম ভিউজ হচ্ছে। যদিও ছেলের কথাটা বলার পর থেকে, ছেলেকে নিয়ে নেবো বলার পর থেকে কিন্তু একটু কমেছে, বুঝতে পেরেছি যে ওকে কিন্তু কেউ এই বিষয়টা সাথ দেবে না। সেটা ও যত তাড়াতাড়ি বুঝবে সেটা ওরই মঙ্গল হবে। এদিকে সন্দীপরা তো ঠিক করেই নিয়েছে যা করার। তো ও যখন লড়বে, আমি শুধু একটাই কথা বলবো যে আপনারা বেশি করে ওকে ভিউজ দিন, যাতে বেশি করে রেভিনিউ জেনারেট করতে পারে। সেই টাকাগুলোই ও লাগাতে পারে ওর এই যুদ্ধটার জন্য, যেটা কিনা আমাদের কৃষাণুর জন্য। তো সেখানে সন্দীপ অনেক কথাই বলেছে, আমি সেই বিষয় নিয়ে অন্য সময় আসছি। এখন এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।